নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে কোভিড বিধি মেনে চলুন। সকলে শুভকামনা করে আজকের এপিসোড শুরু করছি। কোনো এক সময় ভারতবর্ষ পৃথিবীর কাছে লুকোনো এক দেশ ছিল, নাকি লুকিয়ে রেখেছিল নিজেকে সারা পৃথিবীর কাছ থেকে? তাহলে কি এদেশে এর আগে পর্যন্ত কোনো বিদেশিদের আগমন ঘটেনি? সারা পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এই ভারতবর্ষ? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ আমরা এমন এক মানুষের গল্প শুনব, যিনি সারা পৃথিবীর জন্য শুধু না, ভারতবর্ষের বাণিজ্যের জন্য এক নতুন দিশা তৈরি করে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ভারতে এসে ভারতবর্ষের পলিটিক্যাল, ইকোনমিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, এক কথায় ভারতবর্ষের সম্পূর্ণ রূপরেখাই বদলে দিয়েছিলেন। এক মহান নির্ভীক খোঁজি নাবিক, যিনি ভারতবর্ষের নতুন অধ্যায় তৈরি করে দিয়েছিলেন। বলা হয় তিনি নাকি ভারতবর্ষের খোঁজ করেছিলেন, ভারতবর্ষকে আবিষ্কার করেছিলেন। এমনটাই তো পড়ানো হয় আমাদের, কিন্তু পড়ানো আসলেই উচিত তিনি ভারতে আসার জলপথের রাস্তা খোঁজ করে দিয়েছিলেন। 1460 কিংবা 1469 খ্রিস্টাব্দে পর্তুগালের দক্ষিণ পশ্চিম উপকূলে সিনেস নামক একটি সামুদ্রিক বন্দরের কাছে এক মহান নাবিকের জন্ম হয়, ভাস্কো দা গামা। তার পিতা এস্তেভাও দা গামা ডিউক অফ হেসিউয়ের নাইট পদাধিকারী রাজসৈনিক ছিলেন। তারপর তিনি অর্ডার অফ সান্তিয়াগোর সামরিক পদমর্যাদা পান এবং পরবর্তীকালে সিনেসের গভর্নর হন এবং রাজার খাজনা গ্রহীতা হিসেবে কাজ চালিয়ে যান। মা ইসাবেল সোর্দে, যিনি ইংরেজ বংশোদ্ভূত এক অভিজাত সৈনিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ পর্তুগালের রাজ পরিবারের খুব কাছের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন ভাস্কো দা গামা। তারা 5 ভাই, পল দা গামা, জোয়াও চড্রে দা গামা, ভাস্কো দা গামা, পেড্রো দা গামা এবং আইরিস দা গামা, এবং একমাত্র বোন টেরেসা দা গামা। তার প্রথম জীবন সম্পর্কে খুব কমই জানা যায়। তিনি ইভরা শহরে গণিত এবং জাহাজ চালনা বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন এবং বিখ্যাত জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ আব্রাহাম জ্যাকুটোর অধীনে জ্যোতির্বিদ্যাও গ্রহণ করেন। আর সব ভাইদের মতোই তিনিও পিতার দেখানো পথেই 1480 খ্রিস্টাব্দে অর্ডার অফ সান্তিয়াগো যোগদান করেন এবং ওই নৌবহর দেখাশোনার দায়িত্ব পান। 1480 খ্রিস্টাব্দে জন দ্বিতীয় পর্তুগালের রাজ সিংহাসন গ্রহণ করার পরই রাজকোষ সমৃদ্ধ করতে তৎপর হন। তিনি চাইতেন পর্তুগাল সারা পৃথিবীব্যাপী তাদের কলোনি স্থাপন করুক। সে মতো রাজার আদেশ পেয়ে নাবিক দল বেরিয়ে পড়ল সমুদ্রে। সমুদ্র অভিযানে বেরিয়ে 1487 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন বার্থোলোমিও দিয়াজ এক বড় ঘটনা ঘটিয়ে ফেললেন। তিনি খোঁজ করলেন আফ্রিকা মহাদেশের একটি কেপ, তার নাম দেওয়া হলো কেপ অফ গুড হোপ। কেপটির এমন নাম দেওয়ার কারণ, তারা মনে করলেন এই কেপ থেকেই রাস্তা বানানো যেতে পারে ভারতে যাওয়ার। অনেক আগে থেকেই ভারতের সুগন্ধি মশলা, সুতির কাপড়, মূল্যবান সুগন্ধি কাঠ এবং সুন্দর ধনরত্নের সুখ্যাতি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল। তাই রাজা দ্বিতীয় জন সিংহাসনে বসেই মরিয়া হয়ে ওঠেন ভারতের যে কোনো উপায়ে পৌঁছানোর জন্য, সারা পৃথিবীর আর সমস্ত দেশের তথা রাজাদের মতোই। কিন্তু ভারতে পৌঁছানোর রাস্তা কই? ইউরোপ থেকে ভারতে আসার দুটি মাত্র রাস্তা ছিল, হয় জলপথে নতুবা স্থলপথে। এত পর্যন্ত জলমার্গের খোঁজ তো হয়নি। স্থলমার্গের পরিচিতি হলেও তা শুধুমাত্র মিডল ইস্ট হয়েই, কারণ উত্তরে সুবিশাল হিমালয় পর্বতমালা থাকায় ওই পথ দিয়ে যাতায়াত একেবারেই অসম্ভব। অতএব একমাত্র স্থলমার্গ ওই মিডল ইস্ট হয়েই। 632 খ্রিস্টাব্দ নাগাদ প্রথম মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তথা মুসলিম ধর্ম স্থাপন হওয়ার পর থেকেই এই স্থলমার্গটি, অর্থাৎ এই মিডল ইস্টের দেশসমূহের উপর দিয়ে তৈরি হওয়া রাস্তাগুলি চলে গেল আরবিয়ান ট্রেডারদের দখলে। যাতে কোনোভাবেই ব্যবসায়িক কম্পিটিটর তৈরি হতে না পারে, তাই তারা এই রাস্তা কোনো বিদেশি তথা নন মুসলিমদের জন্য বন্ধ করে দেন সম্পূর্ণভাবে। তাই তারাই শুধুমাত্র পশ্চিম এবং দক্ষিণ ভারতের সাথে ভীষণ অ্যাক্টিভলি বাণিজ্য করতে পারছিলেন এতদিন পর্যন্ত। তাই পর্তুগালের কাছেও একমাত্র ভারতে প্রবেশের রাস্তা পড়ে রইল ওই জলমার্গই।
1487 খ্রিস্টাব্দে রাজা জন দ্বিতীয় দুজন গুপ্তচর পেরো দি কাভিলা এবং আফানসো দি পাইভাকে স্থলপথেই ভারতের বাজার এবং বাণিজ্যিক হোপের বিষয়ে জানতে ভারতবর্ষে পাঠালেন তিনি। তাদের মুখে এখানকার মশলা এবং বাণিজ্য বৃত্তান্ত শুনে আরও উদ্গ্রীব হয়ে উঠলেন রাজা। ওদিকে 1492 খ্রিস্টাব্দে সেতুবাল এবং এলগার বন্দরে শান্তিকালীন সময়ে পর্তুগালের জাহাজের উপর ফ্রান্সের জাহাজ দ্বারা হঠাৎ আক্রমণের প্রতিশোধ নিতে ভাস্কো দা গামাকে পাঠালেন রাজা। খুব অল্প সময়ে দারুণ জিত অর্জন করেন তিনি। রাজার মন জেতার সাথে সাথে সমুদ্র এবং জাহাজ পরিচালন ব্যবস্থায় একেবারে পরিপক্ক নাবিক তখন ভাস্কো দা গামা। চর দ্বারা ভারতবর্ষে কথা শোনার পর এবং কেপ অফ গুড হোপস আবিষ্কার হয়ে যাওয়ার পর উদ্গ্রীব রাজা ভাস্কো দা গামাকে ডেকে পাঠান এবং তার ইচ্ছের কথা খুলে বলেন। সে মতো তাকে প্রস্তুত হতেও আদেশ করেন। দীর্ঘ 9 বছরের গ্রেট প্ল্যানিংয়ের পর অবশেষে 8ই জুলাই 1497 খ্রিস্টাব্দে 4টি বিশাল আকায় জাহাজ এবং 170 জন কর্মী নিয়ে পর্তুগালের রাজধানী লিসবন থেকে ভাস্কো দা গামার নেতৃত্বাধীন বাহিনী বেরিয়ে পড়ল ভারতের খোঁজে। সেই সময় এই সমুদ্র যাত্রাগুলো মোটেও সহজ হতো না, কারণ না ছিল কোনো রেডার, না ওয়েদার ফোরকাস্ট প্রোগ্রামিং, না কোনো ডিজিটাল কম্পাস সিস্টেম তথা কোনো রূপ কম্পিউটিং প্রসেসে। দিক ভুল করে সমুদ্রের মধ্যে ঘুরতে থাকা খুব সাধারণ বিষয় ছিল সে সময়। সমুদ্রে ওটা ভীষণ তুফান, যা কখনো কখনো তো 1 মাস ধরে চলতে থাকতো। তার সাথে সামুদ্রিক বিভিন্ন রোগ জ্বালা তো আছেই। এমনও হতো এরকম সি সিকনেসের কারণে পুরো জাহাজের সমস্ত কর্মীরাই মাঝ সমুদ্রে মারা যেতেন, আর নৌকো মানব শূন্য হয়ে খালি ভাসতে থাকতো মাঝ সমুদ্রে। এত সত্ত্বেও 4 নভেম্বর 1497 খ্রিস্টাব্দে 10,000 কিলোমিটার সামুদ্রিক পথ অতিক্রম করে ভাস্কো দা গামা এসে পৌঁছলেন আফ্রিকা। এরপর 2 সেপ্টেম্বর আফ্রিকার এক দেশ মোজাম্বিকে। তার নিজের প্রথা মতো মোজাম্বিকের রাজার জন্য উপহার নিয়ে দেখা করতে গেলেন রাজদরবারে। আফ্রিকার দেশগুলি বেশিরভাগই ছিল মুসলিম এবং পর্তুগিজরা খ্রিস্টান। রাজা খুব সহজেই বুঝে গেলেন ভাস্কো দা গামা তাঁর দেশে আসার উদ্দেশ্য। ফলে রাজার মাথায় এসে গেল ওই ট্রেড কম্পিটিটর কিল প্রসেসের কথা। সে মতো ভাস্কো দা গামাকে খুনে চক্রান্ত করলেও বুদ্ধি বলে সেখান থেকে ভাস্কো দা গামা পালাতে সক্ষম হলেন। কিন্তু যাওয়ার সময় তার নৌতোপ দিয়ে মোজাম্বিক শহরটিকে একেবারেই ধ্বংস করে দিয়ে যান তিনি। এরপর থেকে আরবিয়ান মার্চেন্ট জাহাজ দেখলেই তা লুট করে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতেন তিনি। তবে এখানে থেমে গিয়ে দেশে ফিরে না গিয়ে আরও এগিয়ে আফ্রিকার আরেক দেশ মোম্বাসা পেরিয়ে মেলেন্দিতে এসে পৌঁছন 14 এপ্রিল 1498 খ্রিস্টাব্দে। মেলেন্দি সাথে মোজাম্বিকের শত্রুতা ছিল পূর্ব থেকেই, তাই এ দেশ মুসলিম হওয়ার পরও ভাস্কো দা গামাকে স্বাগত জানালেন ভীষণভাবে। সেখানে রাজার সাথে বন্ধুত্ব হয়ে যায় তার। মেলেন্দির রাজা বলে দেন তাকে ভারতে পৌঁছানোর সহজ রাস্তা। 10 দিনের বিশ্রাম এবং মেলেন্দির রাজার খাতির উপভোগ করবার পর 24 এপ্রিল ভারতের উদ্দেশ্যে আবার রওনা দেন ভাস্কো দা গামা। বাতাস অনুকূল হওয়ায় 20 মে 1498 খ্রিস্টাব্দে ভারতের মালাবার কোস্টের কালিকট বন্দরে এসে পৌঁছন ভাস্কো দা গামা। কালিকটের রাজা জামোরিন ভীষণ স্বাগত জানালেন ভাস্কো দা গামাকে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে। কারণ রাজা জামোরিন ভাবলেন নতুন দেশের প্রতিনিধি মানেই নতুন বিজনেস কাস্টমার। আরেবিয়ান মার্চেন্টদের মনোপলি বিজনেসের এবার অবসান ঘটবে। তারা আরও ভালো মূল্য পেতে পারবেন তাদের দ্রব্যের। কিন্তু দীর্ঘ সমুদ্রযাত্রার ফলে জামোরিনের জন্য বিশেষ কিছু উপহার নিয়ে যেতে পারেননি ভাস্কো দা গামা। যেটুকু অবশিষ্ট উপহার নিয়ে যেতে পেরেছিলেন তার মধ্যে ছিল বিশেষ ধরনের কিছু কাপড়, 6টি টুপি, 4টি সামুদ্রিক কোরাল ব্রাঞ্চেস, কিছু গয়না, কয়েক বাকেট চিনি এবং 2 ব্যারেল তেল।
এরকম যৎসামান্য নগণ্য উপহারে ভীষণভাবে ক্ষুণ্ণ হলেন রাজা। রাজা বুঝলেন যে বাণিজ্যিক দূত এরকম উপহার দেন তার মতো রাজাকে, তারা কি ব্যবসা করবে। সে মতো ভীষণ ক্রোধে ভাস্কো দা গামাকে সাংঘাতিক অপমান করে তাড়িয়ে দিলেন তিনি। সে সময়ের মতো ভারতবর্ষ থেকে অপমানিত হয়ে প্রস্থান করলেন আপাতত। 170 জন নৌকর্মী নিয়ে যাত্রা শুরু করে মাত্র 54 জন সহযোদ্ধা নিয়ে দেশে ফিরলেন ভাস্কো দা গামা। সামুদ্রিক রোগ এবং এত লম্বা সফরের কষ্ট সহ্য করতে না পেরে বাকিজন প্রাণ হারিয়েছিলেন। দেশে ফিরলে রাজা জন দ্বিতীয় ভারতবর্ষের কথা তার কাছে বিস্তারে শোনার পর ভীষণ খুশি হয়ে সিলেট শহরটি, যা তার জন্মস্থান ছিল, তা তাকে জায়গির হিসেবে উপহার প্রদান করেন। এরপর 1502 খ্রিস্টাব্দে আরেকবারের জন্য ভাস্কো দা গামা চতুর্থ পর্তুগিজ হিসেবে ভারতে আসেন রাজা জামোরিনের সাথে প্রতিশোধ নিতে। 15টি যুদ্ধজাহাজ এবং 800 সৈনিক নিয়ে এখানে এসে কালিকট শহরটি সম্পূর্ণভাবে তছনছ করে দেন তিনি। এরপর পুনরায় তৃতীয়বারের জন্য তিনি ভারতে এসেছেন গোয়ার উপকূলে এবং সেখানে এসে তিনি পর্তুগিজ কলোনিও স্থাপন করেছেন। এখানে তিনি বিবাহ করেন ক্যাটরিনা এটেইড নামের এক সুন্দরীকে। তাদের 6 পুত্র ও 1 কন্যা সন্তানও হয়। 1524-এর 24শে ডিসেম্বর কোচিনে তার মৃত্যু হয়। গোয়ার সেন্ট ফ্রান্সিস গির্জায় তাকে সমাধিস্থ করা হয়। তার দেখানো পথ ধরেই 1498-এ পর্তুগিজরা ভারতে আসা এবং পরবর্তীতে এদেশে কলোনি স্থাপন করা। এরপর 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 1605-এ নেদারল্যান্ড বা হল্যান্ডের ডাচরা, 1616 খ্রিস্টাব্দে ডেনমার্কের ড্যানিশরা, 1664 খ্রিস্টাব্দে ফ্রান্সের ফ্রেঞ্চরা ভারতে আসেন এবং প্রথমে বাণিজ্য ও পরে এদেশে কলোনি স্থাপন করেন। 9 মে 1512 খ্রিস্টাব্দে জোরাও দি সিলভেইরার নেতৃত্বে 4টি জাহাজ গোয়া থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গের চিত্তাগঞ্জ এসে পৌঁছল এবং 1517 খ্রিস্টাব্দে সপ্তগ্রামে তারা তাদের প্রথম ফ্যাক্টরি স্থাপন করলেন বাংলার বুকে। এরপর 1537 খ্রিস্টাব্দে অ্যাডমিরাল সাম্পাওর নেতৃত্বে 9টি সামুদ্রিক জাহাজ নিয়ে হুগলি নদী অর্থাৎ গঙ্গা দিয়ে প্রবেশ করে ব্যান্ডেলে এসে তাদের ফ্যাক্টরি সহ বন্দর স্থাপন করেন নবাব মোহাম্মদ শাহর সাহায্যে। এ থেকেই বোঝা যায় ভাস্কো দা গামা ভারতে আসার পথ খুঁজে দেওয়ার ফলে কিভাবে ভারতের রূপরেখা অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। সকলে শুভকামনা করে আজকের মতো সমাপ্ত করছি এই পর্বটি। খুব শীঘ্রই এরকম গল্পগুচ্ছ নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে। আমার উপস্থাপনাটি আপনাদের ভালো লেগে থাকলে অথবা কিছু বলার থাকলে নিচে কমেন্টসে লিখে জানাবেন প্লিজ। দয়া করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে একটু দাঁড়াবেন সকলে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।